হ্যালো বন্ধুরা, আজকের টপিক হলো ক্লাস 12 এনসিইআরটি চ্যাপ্টার 1 রিপ্রোডাকশন ইন অর্গানিজমস। যে বিভিন্ন রকম জীব কীভাবে জনন সম্পূর্ণ করে সেই বিষয়ে এখানে পড়ানো হবে। তো এই ভিডিওগুলোতে এনসিইআরটি বাংলাতে এক্সপ্লেন করা হবে। তোমরা যারা বাংলা মিডিয়াম স্টুডেন্ট নিট এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, বা যারা সিবিএসসি বোর্ডে পড়ছো তাদের জন্য কাজ লাগবে। এই ভিডিওগুলোতে এনসিইআরটি বাংলাতে এক্সপ্লেন করা হবে। তো শুরু করা যাক। ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। Each and every organism can live only for a certain period of time. যে প্রত্যেকটা অর্গানিজম, প্রত্যেকটা জীব একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকে। দ্য পিরিয়ড ফ্রম বার্থ টু দ্য ন্যাচারাল ডেথ অফ অ্যান অর্গানিজম রিপ্রেজেন্ট ইটস লাইফ স্প্যান। যে কোনো জীবের জন্ম থেকে নিয়ে স্বাভাবিক মৃত্যু পর্যন্ত, প্রাকৃতিক মৃত্যু পর্যন্ত যে সময়কাল, সেটা হলো তার জীবনকাল বা লাইফ স্প্যান বলে তাকে। লাইফ স্প্যানস অফ এ ফিউ অর্গানিজম আর গিভেন ইন ফিগার 1.1। যে পরবর্তী চ্যাপ্টারে, পরবর্তী নেক্সট পেজে একটা ছবি আকারে কিছু জীবের যে জীবনকাল সেটা দেওয়া আছে, যে কোন জীব কতটা বাঁচে। সেভারাল আদার অর্গানিজমস আর ড্রন ফর হুইচ ইউ শুড ফাইন্ড আউট দেয়ার লাইফ স্প্যানস অ্যান্ড রাইট ইন দ্য স্পেস প্রোভাইডেড। তো তাছাড়া কিছু কিছু জীবের লাইফ স্প্যান দেওয়া নেই, শুধু জীবের ছবিটা দেওয়া আছে। তো তোমাদেরকে খুঁজে সেটা বের করে লিখতে হবে। তো নিচের ছবিটা দেখাবো। এক্সামাইন দ্য লাইফ স্প্যানস অফ অর্গানিজম রিপ্রেজেন্ট ইন দ্য ফিগার 1.1। যদি আমরা এক্সামাইন করি বা পর্যবেক্ষণ করি, এই যে লাইফ স্প্যান দেওয়া আছে একবার দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে। ইজ নট ইট বোথ ইন্টারেস্টিং অ্যান্ড ইন্ট্রিগুইং টু নোট দ্যাট ইট মে বি অ্যাজ শর্ট অ্যাজ এ ফিউ ডেজ অর অ্যাজ লং অ্যাজ এ ফিউ থাউজেন্ড ইয়ার। তো এটা কি অনেকটা আকর্ষণীয় এবং অবাক করার বিষয় নয় যে কিছু কিছু জীবের জীবনকাল দেখা যাচ্ছে কয়েকটা দিন, আবার কিছু কিছু জীবের জীবনকাল কয়েক বছর, কয়েক শত বছর, কয়েক হাজার বছর পর্যন্ত। তো আগে দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে। এই যে এখানে দেওয়া আছে কিছু ছবি, যে ইলিফ্যান্ট, হাতিটা দেওয়া নেই, রোজেরও দেওয়া নেই, রোজের 30 দিন হবে। ডগ 20 থেকে 25 বছর হবে। বাটারফ্লাই 1 থেকে 2 সপ্তাহ। ক্রো 15 বছর। ব্যানান্টিও দেওয়া নেই, কাও দেওয়া নেই। প্যারট 140 বছর। ফ্রুট ফ্লাই দেওয়া নেই। হর্স ক্রোকোডাইল 60 বছর। টর্টাইজ বা কচ্ছপ 100 থেকে 150 বছর। তো এই যে ছবিটা দেওয়া আছে, তো দেখা যাচ্ছে বাটারফ্লাইয়ের যে জীবনকাল সেটা দেখা যাচ্ছে 1 থেকে মাত্র 2 সপ্তাহ। কিন্তু অন্যদিকে একই রকমভাবে যে টর্টাইজ বা কচ্ছপ আছে, তার জীবনকাল 100 থেকে 150 বছর। প্যারট যেটা আছে, তো এই টিয়া পাখি, তার 140 বছর। তাহলে কত ডিফারেন্স আছে। তো ওটাই এখানে বলতে চাইছি যে অনেকটা ইন্টারেস্টিং এবং ইন্ট্রিগুইং। You may note that between these two extremes are the lifespan of most other living organism. তো এই কিছুদিন থেকে কয়েক হাজার বছর পর্যন্ত এই সময়কালের মধ্যেই বেশিরভাগ জীবেরই লাইফ স্প্যান বা জীবনকাল থাকে। এমন না যে কয়েক সেকেন্ড আছে, কিংবা এমন না যে কয়েক কোটি বছর পর্যন্ত আছে। এমন জীবনকাল কোনো জীবের নেই যে কয়েক দিন থেকে কয়েক শত বছর, কয়েক হাজার বছর পর্যন্ত থাকে। You may note that lifespans of organisms are not necessarily correlated with their size. যে এটাও লক্ষ্য করার একটা বিষয় যে যে জীবনকালটা সেটা কিন্তু সাইজের উপর নির্ভর করে না, যে জীবটা দেখতে কতটা বড়, আকার আকৃতি কেমন, তার উপর কিন্তু নির্ভর করে না। The sizes of crows and parrots are not very different, yet their lifespans show a wide difference. যে একটা কাক আর একটা টিয়া পাখি, তাদের সাইজ কিন্তু প্রায় একই রকম, তাদের আকার আকৃতি প্রায় একই রকম। দুজনেই পাখির মধ্যে পড়ছে, দুজনেই আকার আকৃতি একই রকম। এমন না যে কাক অনেক বড় আর টিয়া পাখি ছোটো, তা না, দুজনেই আকার আকৃতি প্রায় একই রকম। কিন্তু তাদের যে জীবনকাল তার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। কাক মাত্র 15 বছর বাঁচে, কিন্তু যে টিয়া পাখি সেটা 140 বছর। তাহলে সাইজের উপর কোনো নির্ভর করছে না যে তার জীবনকাল কতটা হবে। সিমিলারলি এ ম্যাঙ্গো ট্রি হ্যাজ এ মাচ শর্টার লাইফ স্প্যান অ্যাজ কম্পেয়ার টু এ পিপল ট্রি। একই রকমভাবে যে পিপল ট্রি আছে বা পিপল ট্রি বাংলার আর আম গাছ, তাদের জীবনকালের মধ্যে অনেক পার্থক্য আছে। আম গাছের জীবনকাল খুবই কম, কিন্তু পিপল ট্রির যে জীবনকাল সেটা প্রায় 2000 বছর। তাহলে অনেকটাই পার্থক্য। হোয়াট এভার বি দ্য লাইফ স্প্যান, ডেথ অফ এভরি ইন্ডিভিজুয়াল অর্গানিজম ইজ এ সার্টেনিটি। নো ইন্ডিভিজুয়াল ইজ ইমর্টাল এক্সেপ্ট সিঙ্গেল সেলড অর্গানিজম। তো জীবনকাল যাই হোক না কেন, প্রত্যেকটা জীবের মধ্যে মরণ হচ্ছে, জীব মাত্রই মরণশীল, তাকে মৃত্যুবরণ করতেই হবে, তার লাইফ স্প্যান যতই হোক না কেন। কোনো জীবই অমর নয়, কোনো জীবই অমর নয়।
এক্সেপ্ট সিঙ্গেল সেলড অর্গানিজম, শুধুমাত্র এককোষী প্রাণী ছাড়া, যারা প্রোক্যারিওটিক আছে তারা ছাড়া। যে প্রোক্যারিওটিক যারা আছে তারা অমর বলা হচ্ছে কারণ তাদের যে তাদের সঙ্গে তাদের মৃত্যু হয় না, কারণ এই কারণে যে সেই জীব থেকে কিন্তু নতুন তাদের যে অপত্য সৃষ্টি হয় সেটা কিন্তু তার মায়ের দেহ থেকে সৃষ্টি হয়, মানে সেই মাতৃজননী থেকে সৃষ্টি হয়। যেমন ব্যাপারটা হচ্ছে একটা, যে একটা প্রোক্যারিওটিক বা একটা অ্যামিবার কথা বলা যায়, তো এটা যদি একটা অ্যামিবা থাকে, তো অ্যামিবা যদি বিভাজন করে তাহলে এই যে দুটো অ্যামিবা তৈরি করবে, এই দুটো অ্যামিবা তৈরি হয়ে গেল, কিন্তু এই যে অ্যামিবা সেটা সেটা থেকে কিন্তু এই দুটো তৈরি হলো, অর্থাৎ এর বৈশিষ্ট্য এই দুটোর মধ্যেই আছে, তার জন্য এদেরকে অমর বলা হয়। কিন্তু তাছাড়া যে অন্য যে সমস্ত প্রাণী আছে তারা কেউ অমর নয় এই দুনিয়াতে, তো না। যদি মৃত্যুর পরে ধর্ম হিসাবে যেটা আছে যে জান্নাত জাহান্নাম, সেখানে অমর জীবন পাবে, ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম, সেখানে কেউ মরবে না, তো সেটা পরকালের ব্যাপার। Why do we say there is no natural death in single cell organism? সিঙ্গেল সেল অর্গানিজমের ন্যাচারাল ডেথ নেই কেন? যে এই যে এখানে একটা ছবি রেখে দেখালাম যে একটা অ্যামিবা যদি বলা যায়, তো সেই অ্যামিবাটা নিজে বিভাজিত হয়ে অপত্যে পরিণত করছে। যে যখন অপত্য তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু তখন তার এই যে 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 অ্যামিবা থেকে অপত্য তৈরি হয়ে যাচ্ছে, অপত্য তৈরি হবে কিন্তু তার অস্তিত্ব থাকছে না। যে মানুষের ক্ষেত্রে কী হয়, পুরুষ আছে মহিলা আছে, তার বাচ্চারা তৈরি হচ্ছে, কিন্তু পুরুষ আর মহিলা মা বাবার কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু এক্ষেত্রে যে যে দেহ থেকে অপত্য তৈরি হচ্ছে, সেই দেহটা থেকে কিন্তু সেই দেহটা আর থাকছে না, অপত্যতে কনভার্ট হয়ে যাচ্ছে। Given this reality, have you ever wondered how vast number of plant and animal species have existed on Earth for several thousands of years? যে এই যে পৃথিবীর মধ্যে কত হাজার হাজার প্রজাতি, লক্ষ লক্ষ প্রজাতির জীব প্রাণী আছে, সেটা আমরা আগেও দেখেছি যে 1.7 মিলিয়ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী পৃথিবীর মধ্যে আছে। কতটা বৈচিত্র্য, অনেকটা বেশি বৈচিত্র্য। দেয়ার মাস্ট বি সাম প্রসেস ইন লিভিং অর্গানিজম দ্যাট এনজিওর দিস কন্টিনিউটি। যে এত প্রজাতির জীব, এই যে এত প্রজাতির জীব আছে 1.7 মিলিয়ন বা 17 লক্ষ প্রজাতির জীব, তারপর এত বেশি সংখ্যক জীব, যেমন মানুষই হচ্ছে মাত্র 700 কোটিরও বেশি, তা অন্যান্য জীব তো আছে, এত সংখ্যা আছে, এগুলো কিভাবে মেনটেন হচ্ছে? তা তো কোনো একটা নিশ্চয়ই কোনো প্রসেস আছে, যে প্রসেসের কারণেই এটা মেনটেন হচ্ছে। ইয়েস, উই আর টকিং অ্যাবাউট রিপ্রোডাকশন, সামথিং দ্যাট উই টেক ফর গ্র্যান্টেড। হ্যাঁ, যে এখানে রিপ্রোডাকশন বা জননের কথা বলা হচ্ছে, যে জননের কারণেই কিন্তু এত প্রজাতির জীব পৃথিবীতে আছে এখনও, এত কোটি কোটি মানুষ, কোটি কোটি জীব প্রাণী পাখি, পশু পাখি জীবজন্তু গাছপালা ইত্যাদি টিকে আছে একটা কারণের জন্য, একটা প্রসেসের জন্য, সেটা হলো কি রিপ্রোডাকশন বা জনন। এই প্রক্রিয়ার জন্যই কিন্তু সমস্ত জীবকুল টিকে আছে। কারণ পিতামাতা চলে গেলেও সে সন্তানের মাধ্যমে সে তার নিজের অস্তিত্বকে টিকে রাখছে। সেটা যে কোনো জীব, যে কোনো প্রাণী হতে পারে, যে কোনো উদ্ভিদ হতে পারে। তো এটা ছিল বেসিক, যে কীরকম কী, যে জননটা কী, গুরুত্বটা কী, তার কিছু লাইফ স্প্যান বিষয়ে কিছু একটা আইডিয়া দেওয়া হয়েছে এখানে। তো এখানে কিছু লাইফ স্প্যান দেওয়া আছে যেগুলো ব্ল্যাঙ্ক আছে, তো তোমাদেরকে বলে দিচ্ছি এগুলো যে কোনটা কত হবে। কার জীবনকাল কতটা হবে সেটা বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে। যে এখানে হাতি হবে 60 থেকে 90, 60 থেকে 90 বছর হাতি। রোজ যেটা আছে সেটা হচ্ছে 5 থেকে 7 বছর। কুকুর যেটা আছে সেটা হচ্ছে 20 to 30, 20 থেকে 30 বছর। বাটারফ্লাই তো দেওয়াই আছে 1 থেকে 2 সপ্তাহ। কাকও দেওয়া আছে 15 বছর। এরপরে যেটা আছে ব্যানিয়ান ট্রি আছে, সেটা হবে 20 থেকে 25 বছর। কাও আছে যেটা, সেটাও কিন্তু 20 থেকে 25 বছর। আর এখানে ক্রোকোডাইল দেওয়া আছে 60 বছর। হর্স যেটা আছে সেটাও 60 থেকে 65 বছর। ফ্রুট ফ্লাই যেটা আছে সেটা মলিকুলার বেসিক ইনহেরিটেন্স বা তার আগের চ্যাপ্টার যেটা জেনেটিক্স, সেখানে দেওয়া আছে, তো এখানে সেটা হবে 30 দিন। ফ্রুট ফ্লাই 30 দিন বা 1 মাস। আর ধান গাছ তো জানাই আছে মোটামুটি একটা আইডিয়া, যে 4 থেকে 6 মাস। গ্রামের দিকে ধান চাষ হয় 4 থেকে 6 মাস। টর্টাইজ 100 থেকে 150 বছর। আর ব্যানিয়ান ট্রি হচ্ছে 200 বছর,
200+। এটা হচ্ছে তাদের লাইফ স্প্যান বা জীবনকাল। এবার হচ্ছে কিছু বিষয় যেটা দেখা যাক। রিপ্রোডাকশন ইজ ডিফাইন্ড অ্যাজ এ বায়োলজিক্যাল প্রসেস ইন হুইচ অ্যান অর্গানিজম গিভস রাইজ টু ইয়ং ওয়ান্স অফস্প্রিং সিমিলার টু ইটসেলফ। যে জনন হচ্ছে একটা বায়োলজিক্যাল বা একটা দৈহিক প্রক্রিয়া, যার মাধ্যমে কী হয় যে একটা জীব, যে কোনো জীব তার অপত্য জীব সৃষ্টি করে, যেটা তার মধ্যে দেখতে হয়, তার মতো দেখতে, তার মতো গুণগত মান বিশিষ্ট হয়ে থাকে। যেমন মানুষের ক্ষেত্রে যে বাচ্চা তৈরি হয় তার বৈশিষ্ট্য বাপ মায়ের সঙ্গে হয়, বাপের মায়ের বংশের সঙ্গে বা বাপ মায়ের সঙ্গে থাকে। অন্যান্য জীবের ক্ষেত্রেও একই রকমভাবে যে অপত্য সৃষ্টি হয়, সে যাদের থেকে সৃষ্টি হয়েছে সেই জনিত্রী জীবের মতো তার বৈশিষ্ট্য, আকার, আকৃতি অনেকটা মিল হয়। সেটা অযৌন জনন হলে তো পুরো ক্লোন সৃষ্টি হয়ে যায়, একেবারে পুরো সেম টু সেম। আর যৌন জনন হলে যেহেতু ক্রসিং ওভার হয়, তার জন্য কিছুটা দুজনের মিক্সড আপ হয়ে একটা নতুন বৈশিষ্ট্য তৈরি হয়, কিন্তু দুজনের বৈশিষ্ট্য থাকে, পিতামাতা দুজনের উভয়ের বৈশিষ্ট্যই থাকে। দ্য অফস্প্রিং গ্রো, ম্যাচিউর অ্যান্ড ইন টার্ন প্রডিউস নিউ অফস্প্রিং। তারপর যে অপত্য সৃষ্টি হলো সে আরও বৃদ্ধি পাবে, সে পরিণত হবে, ম্যাচিউর হবে, এবং সে পরবর্তীকালে যখন জনন পর্যায়ে পৌঁছাবে, যে বা কিশোর অবস্থা বা যৌবন অবস্থায় আসবে, যুবক হবে, তখন সেও নতুন অপত্য তৈরি করবে। দাস দেয়ার ইজ এ সাইকেল অফ বার্থ, গ্রোথ অ্যান্ড ডেথ। এইভাবে একটা চক্রাকারে চলতে থাকে। প্রথমে জন্ম হয়, বৃদ্ধি হয়, তারপর সেখান থেকে জনন প্রক্রিয়ার মাধ্যমে অপত্য তৈরি করে, আবার মৃত্যু হয়ে যায়। এভাবে চক্রাকারে চলতে চলতে এই যে পৃথিবীটা চলছে, এভাবে অপত্য তৈরি হয়, সে অপত্য থেকে আবার নতুন অপত্য তৈরি হয়, এভাবে চলতে থাকে। রিপ্রোডাকশন এনাবলস দ্য কন্টিনিউটি অফ দ্য স্পেসিস জেনারেশন আফটার জেনারেশন। জনন প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো প্রজাতি এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশন পর্যন্ত টিকে থাকে। যে হয়তো পিতামাতা মারা যাবে, কিন্তু পিতামাতার যে বৈশিষ্ট্য, তাদের যে অস্তিত্ব, সেটা কিন্তু তার বাচ্চার মাধ্যমে থেকে যাবে। You will study later in chapter 5 principles of inheritance and variation, how genetic variation is created and inherited during reproduction. যে চ্যাপ্টার 5-এ সেখানে কীভাবে জেনেটিক ভ্যারিয়েশন সৃষ্টি হয়, কীভাবে সেগুলো এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে বাহিত হয়, সেগুলো চ্যাপ্টার 5-এ সব ডিটেলস আছে, সেখানে পড়তে হবে। তো এখানে জাস্ট একটা কনসেপ্ট দেওয়া আছে যে এই চক্রের মাধ্যমে কিন্তু জীবকুল টিকে আছে, এই জনন চক্রের মাধ্যমে। There is a large diversity in the biological world, and each organism have evolved its own mechanism to multiply and produce offspring. যে বায়োলজিক্যাল ওয়ার্ডে সবাই কিন্তু একই প্রক্রিয়ার মাধ্যমে জনন কার্য সম্পূর্ণ করে না, অনেক ডাইভার্সিটি আছে, অনেক বৈচিত্র্য আছে। কেউ অঙ্গজ জনন করে, কেউ যৌন জনন করে, কেউ অযৌন জনন করে। তারপর অযৌন জননের মধ্যেও অনেক ভাগ আছে, যৌন জননের মধ্যেও অনেক ভাগ আছে। ইচ অর্গানিজম হ্যাজ ইভলভড ইটস ওন মেকানিজম টু মাল্টিপ্লাই অ্যান্ড প্রডিউস অফস্প্রিং। প্রত্যেকটা জীব তার নিজস্ব পদ্ধতি অবলম্বন করে এবং সেই প্রক্রিয়া তারা সংখ্যায় বৃদ্ধি পায় এবং নতুন নতুন অপত্য তৈরি করে। The organism's habitats, its internal physiology, and several other factors are collectively responsible for how it reproduces. তো কোনো একটা জীব কীভাবে রিপ্রোডিউস করবে বা জনন প্রক্রিয়া সম্পূর্ণ করবে, সেটা 3টি ফ্যাক্টরের উপর নির্ভর করে। একটা হচ্ছে অর্গানিজমস হ্যাবিটাট, যে জীবটা আছে সে কোন জায়গাতে বসবাস করছে, তার জায়গার উপর ভিত্তি করে তার জনন কার্যটা নির্ভর করে যে কেমন হবে। ইটস ইন্টারনাল ফিজিওলজি, তার অভ্যন্তরীণ গঠনটা কেমন, যে জীবটা যে আছে তার অভ্যন্তরীণ গঠন কেমন, তার অঙ্গ, তন্ত্র ইত্যাদি গঠনগুলো কেমন, তার উপর ভিত্তি করে হয়ে থাকে। অ্যান্ড সেভারেল আদার ফ্যাক্টরস আর কালেকটিভলি রেসপন্সিবল। এবং তাছাড়া আরও অন্য অন্য কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো নিয়ন্ত্রণ করে। অনেক ক্ষেত্রে জলবায়ু নিয়ন্ত্রণ করে, অনেক ক্ষেত্রে ভূমি, মাটি, তারপর অনেক বিষয় আছে যেগুলো নির্ভর করে। Based on whether there is participation of one organism or two in the process of reproduction, it is of two types. যে একটা অর্গানিজম এতে পার্টিসিপেট করছে না দুটো অর্গানিজম পার্টিসিপেট করছে, তার উপর ভিত্তি করে জনন দুই প্রকার হয়। যদি একটা জীব থেকেই অপত্য তৈরি হয় তাহলে সেটা হলো অযৌন জনন। আর যদি দুটো আলাদা আলাদা অপোজিট সেক্সের জীব থাকে, একজন মেল একজন ফিমেল, তাহলে যে জননটা হয় সেটা হলো যৌন জনন। When offspring is produced by a single parent with or without the involvement of gamete formation, the reproduction is asexual. Asexual বা অযৌন জনন কি, যে সিঙ্গেল প্যারেন্ট, একটাই প্যারেন্ট থেকে তৈরি হচ্ছে, এক্ষেত্রে মেল ফিমেলের কোনো ব্যাপার নেই, একটাই প্যারেন্ট থেকে তৈরি হবে এবং সেক্ষেত্রে গ্যামেট তৈরি হতে পারে
গ্যামেট তৈরি নাও হতে পারে। অযৌন জনন প্রক্রিয়ার ক্ষেত্রে গ্যামেট তৈরিও হতে পারে, নাও হতে পারে, কিন্তু প্যারেন্ট থাকবে একটাই, তখন এটাকে বলা হয় অ্যাসেক্সুয়াল বা অযৌন। when two parents opposite sex participate in the reproductive process and also involve fusion of male and female gamete, it is called sexual reproduction. আর যদি দেখা যায় যে দুটো প্যারেন্টস আছে, একজন মেল একজন ফিমেল, তারা রিপ্রোডাকশন প্রসেসে পার্টিসিপেট করছে এবং সেখান থেকে মেল গ্যামেট ফিমেল গ্যামেট একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে সেখান থেকে অপত্য তৈরি হচ্ছে, তো তখন সেটা হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে অ্যাসেক্সুয়াল আর সেক্সুয়ালের মধ্যে পার্থক্য হলো কি, যে প্রক্রিয়ার মধ্যে পার্থক্য যদি বলা যায়, তো অ্যাসেক্সুয়াল সে একটাই প্যারেন্ট থাকে আর সেক্সুয়ালের দুটো প্যারেন্ট থাকে, একজন মেল একজন ফিমেল, এবং সেটা দুটো অপোজিট সেক্স। আর দুই হচ্ছে যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের গ্যামেটের মধ্যে যে ফিউশন সেটা হতেও পারে নাও হতে পারে, আর সেক্সুয়াল রিপ্রোডাকশনে গ্যামেটের মধ্যে ফিউশন হবেই। তো এবার প্রথমে আসছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জনন, সেটা ডিটেলসে পড়তে হবে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অযৌন জনন। In this method, a single individual parent is capable of producing offspring. যে অযৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে একটা ইন্ডিভিজুয়াল থেকে, একটা প্যারেন্ট থেকেই অপত্য জীব সৃষ্টি হয়। As a result, the offspring that are produced are not only identical to one another, but are also exact copies of their parent. এবং এর ফলে কি হয়, যে যে অপত্যগুলো তৈরি হয় সেটা যে শুধুমাত্র একে অপরের মতো দেখতে, একে অপরের সঙ্গে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ তাই নয়, যে প্যারেন্ট থেকে তৈরি হচ্ছে, যে জনিত্রী থেকে তৈরি হচ্ছে তার সঙ্গে হুবহু এক। এই যে এখানে দেখা যাচ্ছে ছবিতে, এই যে ছবিতে এই অপত্য তৈরি হচ্ছে, এই যে অপত্য, এই অপত্য, এই দুটো অপত্য একে অপরের সঙ্গে তো সম্পূর্ণ এক আছেই, তার সঙ্গে সঙ্গে এদের যে জনিত্রী, এই যে জনিত্রী, এই যে এটা হচ্ছে তাদের জনিত্রী, এই জনিত্রীর সঙ্গে এদের যে একেবারে সম্পূর্ণ সেম, আকার আকৃতি বৈশিষ্ট্য সমস্ত কিছু এক। আর দিজ অফস্প্রিং লাইকলি টু বি জেনেটিক্যালি আইডেন্টিক্যাল অর ডিফারেন্ট, এরা কি জিনগতভাবে একই রকম হবে? হ্যাঁ, জিনগতভাবেও এরা এক। দ্য টার্ম ক্লোন ইজ ইউজড টু ডিসক্রাইব সাচ মরফোলজিক্যালি অ্যান্ড জেনেটিক্যালি সিমিলার ইন্ডিভিজুয়াল। এইরকম মরফোলজিক্যালি অর্থাৎ বাহ্যিক আকার আকৃতিতে দেখতে একই রকম, এবং জেনেটিক্যালি এবং অভ্যন্তরীণ যে জিনগত বৈশিষ্ট্য সেগুলো সাদৃশ্যপূর্ণ থাকলে এরকম যে অফস্প্রিং তৈরি হয় তাদেরকে ক্লোন বলে। তাই এটা হলো, এটাও ক্লোন, এটাও ক্লোন, এরা হচ্ছে ক্লোন। সেল ডিভিশন ইন ইউনিসেলুলার অর্গানিজম, বার্ডিং ইন ইস্ট, বাইনারি ফিশন ইন অ্যামিবা। তো সেল ডিভিশন এখানে দেখা যাচ্ছে হচ্ছে, তো এখানে যে ইস্ট আছে এটা হচ্ছে ইস্ট, তো ইস্টের ক্ষেত্রে প্যারেন্ট সেলের ক্ষেত্রে প্যারেন্ট সেল থেকে অপত্য তৈরি হচ্ছে কি বার্ডিং প্রক্রিয়ার মাধ্যমে। বার্ডিং প্রক্রিয়ায় কী হয়, যে কোনো একটা পার্ট, এই যে এখানে পার্ট আছে, সে কোনটা পার্ট সংকুচিত হয়, সেখানে যে নিউক্লিয়াসটা আছে সেটা অর্ধেক হয়ে গিয়ে কিছুটা এইদিকে যায়, কিছুটা এখানে প্যারেন্টের মধ্যে থেকে যায়। এটা যে আছে সেটা ভ্যাকুয়ালটা এরকমই থাকে। তারপরে আস্তে আস্তে ক্লিভেজটা বাড়ে, যে ক্লিভেজ আছে খাঁজ কাটা অংশ সেটা বৃদ্ধি পেতে থাকে, এবং তারপরে এটা আলাদা হয়ে যায় এবং একটা অপত্য তৈরি করে। এটা হলো বার্ডিং। কার ক্ষেত্রে দেখা যায়? ইস্টের ক্ষেত্রে। আর বাইনারি ফিশন ইন অ্যামিবা, বাইনারি ফিশন বলতে কি দ্বিবিভাজন, তো নাম দেখে বোঝা যাচ্ছে কেমন হবে। তো এই যে অ্যামিবা আছে, অ্যামিবার ক্ষেত্রে দেখা যায় দ্বিবিভাজন। এটা হচ্ছে একটা অ্যামিবা কোষ আছে, সেই কোষের যে মধ্য বরাবর আস্তে আস্তে এটা বিভাজিত হতে থাকে। এই যে নিউক্লিয়াস ছিল সেই নিউক্লিয়াসটা এখানে দেখা যাচ্ছে দুই ভাগে ভাগ হতে থাকছে, এবং আস্তে আস্তে এটা এই খাঁজ হতে হতে, এভাবে খাঁজ হতে হতে আস্তে আস্তে সেটা খাঁজ হতে হতে আস্তে আস্তে আলাদা হতে থাকে, এবং শেষে দুটো অপত্য কোষে পরিণত হয়। এই যে দুটো ডটার সেলে কনভার্ট হয়ে গেছে, দুটো ডটার সেল পরিণত হয়েছে, এবং এগুলো দেখতে একই রকম, মরফোলজিক্যালিও এক, জেনেটিক্যালি বা জিনগতভাবেও এক। Let us see how widespread asexual reproduction is among different groups of organism. যে এখন এই যে অযৌন জনন প্রক্রিয়াটা সেটা বিভিন্ন অর্গানিজম, বিভিন্ন জীব কীরকমভাবে করছে সেটা দেখতে হবে। অযৌন জননের মধ্যেও আবার অনেক ভাগ আছে, যেমন এই যে দেখলাম এখানে দুটো দেখে নিলাম, বার্ডিং, বাইনারি ফিশন, তাছাড়া আরও অনেক ভাগ আছে। Asexual reproduction is common among single-celled organisms and in plants and animals with relatively simple organization. তো অযৌন জনন কাদের মধ্যে দেখা যায় সাধারণত? যারা এককোষী জীব তাদের ক্ষেত্রে দেখা যায়, যারা একটা কোষ বিশিষ্ট জীব
তাদের ক্ষেত্রে দেখা যায় সিঙ্গেল সেল অর্গানিজম। আর দেখা যায় তাদের মধ্যে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস উইথ রিলেটিভলি সিম্পল অর্গানাইজেশন, এবং উদ্ভিদ ও প্রাণী যাদের যে গঠন সেটা অত্যন্ত সহজ সরল, বা নিম্ন শ্রেণীর যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী আছে তাদের ক্ষেত্রে দেখা যায় অযৌন জনন। In Protista and Moneras, the organism or the parent cell divides by mitosis into two to give rise to new individuals. যে মনেরা এবং প্রোটিস্টার ক্ষেত্রে কি হয়, যে অর্গানিজম বা প্যারেন্ট আছে সেটা মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয় এবং সেখান থেকে দুটো অপত্য তৈরি হয়, যে এটা সাধারণত মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বেশি হয়। যে অযৌন জনন প্রক্রিয়া আছে সেটা মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বেশি হয়, আর যৌন জনন প্রক্রিয়াটা মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। আর মনেরা প্রোটিস্টা যে দুটো গ্রুপ আছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে সেটা দেখানো হয়েছে, সেই মনেরা প্রোটিস্টা দুটো গ্রুপ, তো সেই দুটো গ্রুপ মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে দুটো নতুন ইন্ডিভিজুয়াল বা অপত্য তৈরি করে। দাস ইন দিস অর্গানিজমস সেল ডিভিশন ইজ ইটসেলফ এ মোড অফ রিপ্রোডাকশন। তো এই মনেরা প্রোটিস্টার ক্ষেত্রে সেল ডিভিশনের মাধ্যমে কি, এই যেখানে দেখা যাচ্ছে সেল ডিভিশনের ফলে দুটো অপত্য তৈরি হচ্ছে, তো এই সেল ডিভিশনের সঙ্গে কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আবার অপত্য তৈরি হচ্ছে। তার মানে কি সেল ডিভিশনটাই কি এদের ক্ষেত্রে সংখ্যা বৃদ্ধিরও একটা কনসেপ্ট, আবার জনন বা রিপ্রোডাকশনেরও একটা কনসেপ্ট, যে রিপ্রোডাকশন হিসাবে কাজ করছে সেল ডিভিশনটা এদের রিপ্রোডাকশন। তাহলে কি এক্ষেত্রে যে অযৌন জনন প্রক্রিয়ার ক্ষেত্রে সেল ডিভিশনটা হচ্ছে রিপ্রোডাকশন। কিছু কিছু জীবের ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে, এখানে অ্যামিবার ক্ষেত্রে দেখা যাচ্ছে, বাইনারি ফিশনের ক্ষেত্রে। এখানে তাছাড়া আরও অনেক এক্সাম্পল আছে, আস্তে আস্তে সব পড়ানো হবে। তো ফার্স্ট ভিডিওতে বেসিকটা দেখানো হলো, আর অযৌন জনন প্রক্রিয়াটা কী রকম সেই কনসেপ্টটা দেওয়া হলো। নেক্সট ভিডিওতে অযৌন জননের যে পার্টসগুলো আছে সেটা দেখানো হবে। তো ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলিকে অনলাইনে দেখো। আর তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।